2011 সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সিল টিম 6 এর বিশেষ অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর তার মরদেহ দ্রুত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে করে আরব সাগরের উত্তরাংশে দাফন করা হয়। ওসামা বিন লাদেনের মরদেহ সমুদ্রে দাফন করার একটি বড় কারণ ছিল, যখন তিনি আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন তখন সৌদি সরকার তার নাগরিকত্ব বাতিল করে এবং সম্পূর্ণরূপে তাকে সৌদি আরব থেকে নিষিদ্ধ করা হয়। ওসামা বিন লাদেন যখন জিদ্দা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতেছিলেন, তখন তার সাক্ষাৎ হয় মুসলিম ব্রাদারহুড নামের একটি অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন এর কিছু সদস্যের সাথে। এর কিছুদিন পর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অভিযান চালায়। এর পরিপ্রেক্ষিতে ওসামা বিন লাদেন আফগান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েন, আর সেখান থেকেই সহস্র ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওসামা বিন লাদেন সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে লড়াকু মুজাহিদ সংগ্রহ করে তাদের বিশেষ ট্রেনিং দিয়ে আফগান যুদ্ধে পাঠাতেন। ওসামা বিন লাদেন বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন এর কাছ থেকে অর্থ সংগ্রহ করে 1984 সালে পাকিস্তানের পেশোয়ার শহরে একটি ঘাঁটি গড়ে তোলেন, আর সেখানেই মুজাহিদদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। ধীরে ধীরে এই নেটওয়ার্কটি একটি সংগঠনের রূপ নেয়, যা পরে বিশ্বব্যাপী আল-কায়েদা নামে পরিচিতি লাভ করে। কিন্তু 1990 সালে ইরাক যখন কুয়েত আক্রমণ করে, তখন সৌদি আরব কিছুটা হুমকির মুখে পড়ে যায়। তখন ওসামা বিন লাদেন সৌদি বাদশাকে চিঠি লিখে প্রস্তাব দেন যে তার স্বেচ্ছাসেবক যোদ্ধারাই সৌদি আরব, বিশেষ করে মক্কা ও মদিনা রক্ষা করতে পারবে। কিন্তু সৌদি সরকার সেই প্রস্তাব গ্রহণ না করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সাহায্য চায়। এই সিদ্ধান্তে ওসামা বিন লাদেন ক্রুদ্ধ হয়ে ওঠেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার প্রকাশ্য বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। অন্যদিকে ওসামা বিন লাদেন সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধিতা করেন। তার বিশ্বাস ছিল সৌদি আরবে কোনো বিদেশি প্রভাব থাকা উচিত নয়। এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের তার প্রধান শত্রু হয়ে ওঠে। এর কয়েকদিন যেতে না যেতেই তিনি একটি ফতোয়া জারি করলেন, যেখানে সমর্থকদের আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানানো হয় এবং এটিকে ধর্মীয় দায়িত্ব হিসাবে তুলে ধরা হয়। এরপর বহু মানুষ আফগানিস্তানে গিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়। ওসামা বিন লাদেনের এই কাজ সৌদি আরবের একদম পছন্দ হয়নি, তাই তারা ওসামা বিন লাদেন এর উপর ট্রাভেল ব্যান চাপিয়ে দেয়। কিন্তু ওসামা বিন লাদেন বেশ চতুরতার সাথে একটি বিজনেস মিটিং এর নামে পাকিস্তানে যাওয়ার রাস্তা খুঁজে বের করেন। এরপর তিনি আফগানিস্তানে চলে যান এবং কখনো আর সৌদি আরবে ঢুকতে পারেননি। তবুও সৌদি বাদশা বহুবার তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। আসলে কিছু রিপোর্ট অনুযায়ী ইউএস নাকি ওসামা এর বডি সৌদি আরবকে অফার করেছিল, কিন্তু সৌদি আরব তার মরদেহ নিতে স্পষ্ট অস্বীকার করে, কারণ সৌদি আরবের পর ওসামা বিন লাদেন এর পরবর্তী রিসাইডিং জায়গা ছিল পাকিস্তান, কিন্তু সেখানেও ওসামা বিন লাদেন এর মরদেহ দেওয়া হয়নি। ওসামা বিন লাদেনকে পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতা ও সমর্থক পরে শহীদ হিসাবে গণ্য করেন। এই কারণেই যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল তার কবরকে ঘিরে চরমপন্থীদের জন্য একটি প্রতীক স্থান তৈরি হতে পারে, তাই তার মরদেহ সমুদ্রে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে অভিযানের কিছুক্ষণ পর মার্কিন বাহিনী প্রথমে তার ডিএনএ, মুখাবয় ও শারীরিক বৈশিষ্ট্য মিলিয়ে মরদেহ পরিচয় নিশ্চিত করে। মিশন চলাকালীন একজন কমান্ডার তার উচ্চতা মিলিয়েও দেখেন। এরপর তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে সফল অভিযানের খবর জানান। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর মিশন শেষ হয়নি। তার মরদেহ প্রথমে আফগানিস্তানে নিয়ে গিয়ে ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহটি আরব সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়। এরপর তার মরদেহটি একটি পলিথিনের ব্যাগে মুড়িয়ে আরব সাগরে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল তারা কখনো চায়নি ওসামা বিন লাদেন এর কবর কোনো চরমপন্থী গোষ্ঠীর জন্য প্রতীক হয়ে থাকুক। এই কারণেই তারা ওসামা বিন লাদেনকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বের বিভিন্ন ইসলামিক আলেম ও সংগঠন ভিন্ন মত প্রকাশ করেছিলেন। কেউ কেউ এটিকে বিশেষ পরিস্থিতিতে গ্রহণযোগ্য বলেছেন, আবার অনেকে এর সমালোচনাও করেছেন।